শহরের কৃত্রিম আলো আর যান্ত্রিক ব্যস্ততার আড়ালে কিছু গল্প নিঃশব্দে জন্ম নেয়, যা কোনো দামি প্রাসাদের চার দেয়ালে নয়, বরং রাস্তার ধারের সাধারণ কোনো কোলাহলে পূর্ণতা পায়। কখনো কখনো অগাধ ঐশ্বর্য মানুষকে এমন এক মরুভূমিতে দাঁড় করিয়ে দেয়, যেখানে এক ফোঁটা সত্য আশ্রয়ের জন্য চাতক পাখির মতো তৃষ্ণার্ত হতে হয়। যখন বিশ্বাসের স্তম্ভগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ে, তখন ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে থাকা মানুষটি বুঝতে পারে পৃথিবীর সবচাইতে দামি রত্নটি সিন্ধুকে নয়, বরং কোনো এক সাধারণ মানুষের অসাধারণ সততার মাঝে লুকিয়ে থাকে। তেমনই এক ঝোড়ো রাতের গল্প এটি, যেখানে আভিজাত্যের দর্প চূর্ণ হয়ে মানবতার এক নতুন সংজ্ঞা তৈরি হয়েছিল। সিলেটের সন্ধ্যা ধীরে ধীরে গভীর রাতে রূপ নিচ্ছিল। রাস্তার ধারে তৈরি পুরনো কিন্তু বেশ নামকরা রেস্টুরেন্ট সুরমা ক্যাফেতে বরাবরের মতো মানুষের ভিড় জমেছিল। কোনো টেবিলে বন্ধুদের আড্ডার উচ্চ হাসি শোনা যাচ্ছিল, আবার কোনো টেবিলে সপরিবারে নৈশভোজ চলছিল। কিন্তু সেই ক্যাফের এক কোণের নির্জন টেবিলে বসা একটি মেয়ের অবয়ব ছিল বাকি সবার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। তার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছিল অবিরত। সামনে সাজানো খাবারগুলো অনেক আগেই শীতল হয়ে গিয়েছিল, কিন্তু সে এক দানা খাবারও মুখে তোলেনি। আশেপাশে বসা কিছু মানুষ আর চোখে তাকে দেখছিল। কেউ কেউ মৃদু স্বরে ফিসফিস করছিল। হয়তো কারোর সাথে মনোমালিন্য হয়েছে, নয়তো প্রিয় মানুষের সাথে বিচ্ছেদ। কিন্তু কেউ তার কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেনি যে সে কেন কাঁদছে। সেই মেয়েটির নাম ছিল অনিতা চৌধুরী, কিন্তু সেই মুহূর্তে সেখানে উপস্থিত কেউ ঘুণাক্ষরেও জানত না যে সে সিলেটের সবচাইতে বড় শিল্পপতি আমেদ চৌধুরীর একমাত্র কন্যা। আজ সে কোনো জমকালো পোশাক পরেনি, মুখে প্রসাধনী ছিল না। তাকে দেখতে একদম সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ের মতো লাগছিল, কিন্তু তার অন্তরে এমন এক দাবানল জ্বলছিল যা নেভানো তার পক্ষে দুঃসাধ্য হয়ে উঠেছিল। অনিতা বারবার তার ফোনের স্ক্রিন দেখছিল। কিছুক্ষণ আগে সে তার বাগদত্তা সায়েম আমেদের আসল রূপটি দেখতে পেয়েছিল। সায়েম তার বন্ধুর সাথে ফোনে কথা বলছিল, এবং সে জানত না যে কলটি তখনও অনিতার সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়নি। সায়েম দম্ভ ভরে বলছিল, দোস্ত, বিয়ের পর এই বিশাল সাম্রাজ্য তো আমারই নাগালে চলে আসবে। এত দামি গাড়ি, অঢেল সম্পত্তি, ব্যাস জীবন একদম গুছিয়ে যাবে। অন্য পাশ থেকে বন্ধুটি প্রশ্ন করেছিল, কিন্তু অনিতাকে তুই ভালোবাসিস তো? সায়েমের অট্টহাসি তখন আরও প্রকট হয়ে উঠল। ভালোবাসা? আরে ভাই, রাজকীয় ঐশ্বর্যের সামনে সস্তা ভালোবাসার কথা কি কারোর মনে থাকে? সেই ক্ষণে অনিতার পুরো জগৎটা যেন তছনছ হয়ে গিয়েছিল। যে মানুষটিকে সে তার জীবনের ধ্রুবতারা মনে করত, সে আসলে কেবল তার টাকার পেছনে ছুটছে। সে ঘণ্টার পর ঘণ্টা শহরের অচেনা অলিগলিতে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেরিয়েছে। কোথায় যাবে তার হদিশ পাচ্ছিল না। পরিশেষে পরিশ্রান্ত হয়ে সেই সাধারণ ক্যাফেতে এসে আশ্রয় নিয়েছিল, কিন্তু এখানে বসার পরেও তার হাহাকার কমছিল না। ঠিক সেই সময় ক্যাফেতে কর্মরত তরুণ ওয়েটার রাহাত আলম ট্রেতে করে খাবার নিয়ে এক টেবিল থেকে অন্য টেবিলে ছোটাছুটি করছিল। রাহাত বছর 25-এর এক অমায়িক যুবক। তার চোখে মুখে এক ধরনের নির্ভেজাল সততা ফুটে উঠছিল। সে প্রতিটি টেবিলে গিয়ে হাসি মুখে তদারকি করছিল। স্যার, আর কিছু লাগবে কি? ম্যাম, খাবার রুচিসম্মত হয়েছে তো? তবে তার নজর যখন কোণের নির্জন টেবিলে বসা অনিতার ওপর পড়ল, সে থমকে দাঁড়াল। মেয়েটি নির্বাক হয়ে কাঁদছিল। রাহাত লক্ষ্য করল সামনের খাবারগুলো অস্পৃশ্য রয়ে গেছে। প্রথমে সে ধারণা করল হয়তো অনিতা কারোর অপেক্ষায় প্রহর গুনছে, কিন্তু বেশ সময় অতিক্রান্ত হওয়ার পরেও মেয়েটি একইভাবে নিঃশব্দে কেঁদেই যাচ্ছিল। রাহাতের মন অস্থির হয়ে উঠল। সে কাউন্টারে ব্যস্ত ম্যানেজারের দিকে একবার তাকালো। ম্যানেজার বিল তৈরিতে মগ্ন ছিলেন। রাহাত পা টিপে টিপে সেই টেবিলের সকাশে গেল। অনিতা তার সিক্ত চোখ মোছার বৃথা চেষ্টা করল, কিন্তু অশ্রুধারা থামল না। রাহাত মৃদু স্বরে বলল, ম্যাম, খাবার তো একদম হিম হয়ে গেছে। আপনি অনুমতি দিলে আমি গরম করে নিয়ে আসতে পারি। অনিতা সামান্য মাথা নাড়ল। না, থাক। তার কণ্ঠস্বর এতই ক্ষীণ ছিল যে রাহাত বুঝে নিল যে এই যাতনা ক্ষুধার নয়। রাহাত কিছুক্ষণ মৌন হয়ে দাঁড়িয়ে থেকে বলল, যদি অভয় দেন তবে জিজ্ঞেস করতে পারি, সব ঠিক আছে তো? এই সহমর্মিতা শোনা মাত্র অনিতার রুদ্ধ কান্না বাঁধ ভেঙে বেরিয়ে এলো। সে ক্ষণকাল নিথর হয়ে রইল, তারপর উত্তর দিল, সবই ঠিক আছে। কিন্তু সেই উচ্চারণে লুকিয়ে থাকা আর্তনাদ রাহাতকে বুঝিয়ে দিল যে আসলে কিছুই ঠিক নেই। রাহাত সামনের চেয়ারটির দিকে ইঙ্গিত করে অনুরোধ করল,
আপনি চাইলে মনের মেঘটুকু হালকা করতে পারেন। কথা বললে কখনো কখনো অন্তরের ভার লাঘব হয়। অনিতা বিস্ময় নিয়ে প্রথমবারের মতো রাহাতের মুখপানে তাকালো। এক সাধারণ ওয়েটার, অথচ তার দৃষ্টিতে কোনো কুৎসিত কৌতূহল নেই, নেই কোনো পরিহাস, আছে শুধু অকৃত্রিম উদ্বেগ। সম্ভবত বিগত কয়েক ঘণ্টা ধরে সে এমন এক হৃদয়ের অপেক্ষাতেই ছিল। অনিতা ধীর গলায় বলল, আপনার কি কখনো এমন মনে হয়েছে যে যাকে আপনি ধ্রুব সত্য বলে বিশ্বাস করেছেন সেই মানুষটিই আপনার পিঠে সবচাইতে বড় ছুরিকাঘাত করেছে? রাহাত শান্তভাবে উত্তর দিল, হ্যাঁ ম্যাম, জীবন চলার পথে এমন দুঃসহ অভিজ্ঞতা অনেকেরই হয়। অনিতার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। কিন্তু যখন পাহাড় সম বিশ্বাস ধসে পড়ে তখন মনে হয় যেন অস্তিত্বটাই বিলীন হয়ে গেছে। সুরমা ক্যাফের ব্যস্ততার মাঝে সেই টেবিলটি যেন এক স্বতন্ত্র ভুবনে পরিণত হল। রাহাত একনিষ্ঠ শ্রোতার মতো দাঁড়িয়ে রইল। অনিতা এক এক করে তার জীবনের সেই তিক্ত অভিজ্ঞতার ঝুলি উন্মুক্ত করল। কিভাবে সে সায়েমকে প্রাণ দিয়ে ভালোবেসেছিল, কিভাবে তাদের পরিণয়ের দিনক্ষণ স্থির হয়েছিল, এবং আজ কিভাবে সে মর্মান্তিক সত্যটি জানতে পারল যে সে ছিল সায়েমের টাকার মোহ মাত্র। কথা বলতে বলতে তার কণ্ঠ ভারী হয়ে আসছিল। আমি দুঃস্বপ্নেও কল্পনা করিনি যে সে এমন নীচ হতে পারে। রাহাত কিছুক্ষণ নিস্তব্ধতা পালন করল, তারপর অত্যন্ত স্নিগ্ধ কণ্ঠে বলল, ম্যাম, প্রবঞ্চনা করা মানুষরা জীবনে মেঘের মতো আসে, কিন্তু তারা আমাদের জীবনের পরিসমাপ্তি নয়। অনিতা বিমূঢ় হয়ে তাকে দেখল। রাহাত পুনরায় বলল, মাঝে মাঝে সৃষ্টিকর্তা আমাদের ভুল মানুষের মুখোমুখি দাঁড় করান কেবল এই জন্য যেন আমরা সঠিক মানুষের মাহাত্ম্য অনুভব করতে পারি। অনিতা তার এই দার্শনিক কথায় স্তম্ভিত হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে ক্যাফের প্রবেশদ্বারে হঠাৎ একটি কালো পাজেরো গাড়ি সশব্দে থামল। মুহূর্তের মধ্যে দুজন বলিষ্ঠ লোক দ্রুত গতিতে ভেতরে প্রবেশ করল। তাদের তীক্ষ্ণ দৃষ্টি পুরো ক্যাফেতে হন্যে হয়ে কাউকে খুঁজছিল। হঠাৎ তাদের একজনের চোখ কোণের সেই টেবিলে বসা অনিতার উপর পড়তেই সে চমকে উঠল এবং সঙ্গীকে ইশারায় বলল, স্যার, ম্যাডামকে পাওয়া গেছে। তারা দুজন হন্তদন্ত হয়ে অনিতার টেবিলের সামনে এসে দাঁড়ালো। রাহাত কিং কর্তব্য বিমূঢ় হয়ে দৃশ্যটি দেখছিল। তাদের মধ্যে একজন মাথা নুইয়ে কম্পিত কণ্ঠে বলল, ম্যাম, আপনি এখানে? পুরো শহরে তো হুলস্থুল পড়ে গেছে আপনাকে নিয়ে। সেই ক্ষণে রাহাত প্রথম উপলব্ধি করল যে সাধারণ সাজে বসে থাকা এই মেয়েটি আসলে কেউ নয়, সে খোদ অনিতা চৌধুরী। এই উন্মোচনে রাহাতের চেহারার রং যেন পলকেই ফ্যাকাশে হয়ে গেল। যাকে সে এতক্ষণ একজন সাধারণ দুঃখী নারী ভেবে সমবেদনা জানাচ্ছিল, সে আসলে পুরো সিলেটের সবচাইতে বিত্তশালী শিল্পপতি আহমেদ চৌধুরীর আদরের কন্যা। রাহাত ক্ষণকাল স্থির হয়ে রইল। তার চোখ একবার অনিতার ওপর, আবার সেই দুই দেহরক্ষীর ওপর পড়ছিল। ক্যাফেতে উপস্থিত অন্যান্য গ্রাহকরাও এই কাণ্ড দেখে কৌতূহলী হয়ে তাকিয়ে রইল। একজন দেহরক্ষী ব্যাকুল কণ্ঠে বলল, ম্যাম, আপনি এখানে বসে আছেন অথচ স্যার ওখানে উদ্বেগে পাগল প্রায় হয়ে যাচ্ছেন। পুরো শহর তোলপাড় করে পুলিশ আপনার খোঁজ করছে, এমনকি আপনি আপনার যোগাযোগ যন্ত্রটিও বন্ধ রেখেছেন। অনিতা সিক্ত আঁখি মোছার ব্যর্থ চেষ্টা করে মৃদুস্বরে জানালো, আমি অনুতপ্ত, কিন্তু এই মুহূর্তে আমি সেই চার দেয়ালের বন্দিদশায় ফিরতে পারছি না। তার প্রতিটি শব্দে সীমাহীন অবসাদ ও এক অদ্ভুত রিক্ততা ফুটে উঠছিল। লোক দুজন বিমর্ষ হয়ে একে অপরের দিকে তাকালো। রাহাত নীরবে এই দৃশ্য অবলোকন করছিল। এতক্ষণ তার মনে অনিতার পরিচয় নিয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না। এখন সে অনুভব করল সে এমন এক রাজকীয় জগতের মুখোমুখি দাঁড়িয়ে আছে যেখানে তার প্রবেশাধিকার নেই। সে সন্তর্পণে পিছিয়ে যাওয়ার উপক্রম করল। তবে ঠিক তখনই অনিতা তার দিকে এমন এক দৃষ্টিতে তাকালো যেখানে পূর্বের যাতনার সাথে এখন এক গভীর নির্ভরতাও প্রতিভাত হচ্ছিল। অনিতা সেই দেহরক্ষী দুজনকে আদেশ দিল, তোমরা বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। তারা নিঃশব্দে মাথা নত করে ক্যাফে থেকে প্রস্থান করল। ক্যাফের ভেতরে আবার গুঞ্জন দানা বাঁধল, তবে সবার মনোযোগ ছিল সেই রহস্যময় টেবিলের দিকে। রাহাত আষ্টেপিষ্টে এক অস্বস্তি অনুভব করছিল। সে ভাঙা গলায় বলল, ম্যাম, আমার বিন্দুমাত্র ধারণা ছিল না যে আপনি। সে বাক্যটি পূর্ণ করতে পারল না। অনিতা ম্লান হেসে বলল, অজ্ঞাত থাকাটাই তোমার জন্য মঙ্গলজনক ছিল। রাহাত অবাক নেত্রে তাকিয়ে রইল। অনিতা দীর্ঘশ্বাস ফেলে বলল, যদি তুমি পূর্বেই আমার বংশপরিচয় জানতে তবে হয়তো তুমিও গতানুগতিক মানুষের মতো আমার থেকে যোজন যোজন দূরত্ব বজায় রাখতে, অথবা শুধু দায়সারা আলাপ করতে। রাহাত নির্বাক দাঁড়িয়ে রইল। অনিতা ধীরস্থিরভাবে জলের গ্লাসে চুমুক দিল, তবে তার আঙুলগুলো তখনও থরথর করে কাঁপছিল। নীরবতা ভেঙে অনিতা বলল, জানো রাহাত, আমার পৃথিবীতে প্রাচুর্যের অভাব নেই, টাকা, প্রাসাদ, দামি গাড়ি, ভৃত্যদের লম্বা মিছিল। অথচ আজ প্রথমবারের মতো মনে হচ্ছে আমি ভিখারির চাইতেও নিঃস্ব। রাহাত একান্ত মনোযোগ দিয়ে তার অন্তরের হাহাকার শুনছিল। অনিতার স্বর এখন কিছুটা শান্ত, তবে তার প্রতিটি উচ্চারণে ব্যথার গভীরতা ছিল অকুণ্ঠ।
সে বলল, যাকে আমি সবচাইতে বড় আশ্রয় মনে করেছিলাম সে আসলে আমার ব্যাংক ব্যালেন্সের পেছনে ছুটছিল। রাহাত অতি নম্রতার সাথে বলল, ম্যাম, সুবিধাবাদী মানুষের ভিড় দুনিয়ার সর্বত্রই। তার অর্থ এই নয় যে এই ধরনী থেকে সুহৃদদের অভাব হয়ে গেছে। অনিতা রাহাতের চোখের দিকে তাকালো। সে কল্পনাও করতে পারেনি যে একজন অতি সাধারণ ওয়েটার এত জীবনমুখী ধ্রুব সত্য কথা সহজভাবে বলতে পারে। রাহাত আরও যোগ করল, মাঝে মাঝে ভাগ্য আমাদের ক্ষতবিক্ষত করে, কেবল আমাদের মানসিক কাঠামোর ভিত গড়ে দেওয়ার জন্য। অনিতা এক দীর্ঘশ্বাস গ্রহণ করল। ক্যাফের কৃত্রিম আলোয় তার চোখের জল মুক্তোর মতো দীপ্তি ছড়াচ্ছিল। সে অনুনয় ভরা গলায় বলল, তুমি জানো, আজ যদি আমি এই ঠিকানায় পা না রাখতাম তবে হয়তো আমি সারা জীবনেই ভ্রান্ত ধারণা নিয়ে থাকতাম যে ধরণীতে কোনো অকৃত্রিম মানুষের অস্তিত্ব নেই। রাহাত ঈষৎ কুণ্ঠাবোধ করে হাসল। সে বলল, আমি তো কেবল আমার মানবিক দায়িত্বটুকু পালন করেছি ম্যাম। অনিতা মাথা নেড়ে প্রতিবাদ জানালো, না রাহাত, তুমি কেবল দায়িত্ব পালন করনি, তুমি এক বিরল মানবতা প্রদর্শন করেছ। কথাটি বলতে বলতে তার কণ্ঠ পুনরায় কান্নায় রুদ্ধ হয়ে এলো। রাহাত এক মুহূর্তের জন্য মৌন হয়ে গেল। সে প্রথমবারের মতো হৃদয়ে অনুভব করল যে সামনে বসা মেয়েটি হয়তো কোটিপতি, কিন্তু এই মুহূর্তে তার মতো নিঃসঙ্গ চরাচরে আর কেউ নেই। ঠিক সেই মুহূর্তে ক্যাফের বাইরে সেই কালো গাড়ির আশেপাশে উত্তেজনা সৃষ্টি হল। অনিতার দেহরক্ষীরা উদ্গ্রীব হয়ে দরজার দিকে তাকাচ্ছিল। কয়েক পলক পরেই আরেকটি মার্সিডিজ গাড়ি এসে ক্যাফেটির সামনে সশব্দে থামল। গাড়ির ভেতর থেকে একজন সুপুরুষ, রাজকীয় গাম্ভীর্যপূর্ণ লোক বের হয়ে এলেন। ক্যাফেতে বসা অনেক মানুষ তাকে চিনে ফেলল এবং মৃদু ফিসফাস শুরু হল। আরে, এ তো খোদ আহমেদ চৌধুরী, সিলেটের সবচাইতে ক্ষমতাধার ব্যক্তিত্ব। পুরো ক্যাফের পরিবেশ যেন এক ভারী পাথরে থমকে গেল। রাহাত বাইরের দৃশ্য দেখে শঙ্কিত হল। অনিতার চেহারা হঠাৎ এক জেদি দৃঢ়তায় শক্ত হয়ে উঠল। কয়েক সেকেন্ডের ব্যবধানে ক্যাফের দরজা ঠেলে আহমেদ চৌধুরী ভেতরে প্রবেশ করলেন। তার তীক্ষ্ণ দৃষ্টি অবলীলায় অনিতাকে খুঁজে নিল। তার আননে দুশ্চিন্তা ও ক্রোধের সংমিশ্রণ স্পষ্ট ছিল। তিনি ক্ষিপ্র গতিতে সেই টেবিলের অভিমুখে আসলেন। রাহাতের হৃৎপিণ্ডের কম্পন কয়েক গুণ বেড়ে গেল। সে বুঝতে পারছিল যে এই টেবিলে এখন এমন এক ঝড় বইতে চলেছে যা অনেক কিছুর ভাগ্য নির্ধারণ করবে। কিন্তু যখন আহমেদ চৌধুরী অনিতার সম্মুখে এসে দাঁড়ালেন, তার প্রথম দৃষ্টি অনিতার ওপর নয়, বরং ক্যাফেতে সাধারণ ওয়েটারের পোশাক পরা রাহাতের ওপর নিবদ্ধ হল। আর সেই ক্ষণটি এই কাহিনীর গতিপথ আমূল পরিবর্তনের পূর্বাভাস দিচ্ছিল। আহমেদ চৌধুরীর গম্ভীর দৃষ্টি কয়েক মুহূর্ত রাহাতের মুখের ওপর স্থির হয়ে রইল। তার ললাটে এক কঠোর প্রাজ্ঞতা ছিল। মনে হচ্ছিল তিনি এক পলকেই রাহাতের ভেতরটা পড়ে ফেলতে চাইছেন। রাহাত বিনীতভাবে তার দুই হাত পেছনে ভাঁজ করে দাঁড়াল। সে অতি নগণ্য এক ওয়েটার, আর তার সামনে দণ্ডায়মান ব্যক্তিটি শহরের অধিপতি। সেই ক্ষণে রাহাত নিজ অস্তিত্বের ক্ষুদ্রতা তীব্রভাবে অনুভব করল। তবে সে মস্তক নত করে নীরব থাকা ছাড়া কিছুই করার খুঁজে পেল না। আহমেদ চৌধুরী গম্ভীর বজ্রকণ্ঠে বললেন, অনিতা, এই কেমন অবুঝপনা! কোনো সংকেত ছাড়াই গৃহত্যাগ করা, ফোন বন্ধ রাখা। তোমার কি সামান্যতম জ্ঞান আছে যে আমরা কি পরিমাণ দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছিলাম? তার স্বরে যেমন আক্রোশ ছিল, তেমনি পিতৃসুলভ উৎকণ্ঠাও ছিল। অনিতা ধীরে ধীরে মুখ তুলল। তার আরক্ত চোখ দুটো তখনও অস্ত্রসজল ছিল, তবে তাতে জেদের ছাপ ছিল স্পষ্ট। সে শান্ত কণ্ঠে প্রতিউত্তর করল, বাবা, আমার ক্ষণকাল একা থাকা জরুরি ছিল। ক্যাফের অন্যান্য গ্রাহকরা এখন কোনো রাগঢাক না করেই সেই টেবিলের দিকে একদৃষ্টে চেয়ে রইল। আহমেদ চৌধুরী চারদিকে এক পলক দৃষ্টিপাত করে নিচু কিন্তু কড়া স্বরে বললেন, এসব মনের কথা ঘরে বসেও আলোচনা করা যেত। অনিতা কিছুক্ষণ বাক্যহীন থেকে বলল, সেই অট্টালিকার জাঁকজমকে আমি সত্য কথাগুলো বলার সাহস হারিয়ে ফেলেছিলাম বাবা। এই উত্তর আহমেদ চৌধুরীকে কিছুটা অপ্রস্তুত করে দিল। তিনি ভাবেননি অনিতা এভাবে পাল্টা যুক্তি দেবে। পুনরায় তার নজর রাহাতের ওপর নিক্ষিপ্ত হল। তিনি ভ্রু কুঞ্চিত করে প্রশ্ন ছুড়লেন, আর এই ছেলেটিকে? রাহাত এক কদম পিছিয়ে গিয়ে বিনম্র স্বরে জানালো, স্যার, আমি এখানকার একজন নগণ্য ওয়েটার। আমার নাম রাহাত আলম। আহমেদ চৌধুরী কোনো বাক্য ব্যঙ্গ না করে তাকে একবার পা থেকে মাথা পর্যন্ত জরিপ করলেন। অনিতা বিলম্বনা করে বলল, বাবা, যখন আমি এখানে রিক্ত হৃদয়ে নিঃশব্দে কাঁদছিলাম, তখন কেবলমাত্র এই মানুষটি আমার কাছে এসে জানতে চেয়েছিল আমি কুশলে আছি কিনা। ও যদি না থাকত তবে হয়তো। তার কণ্ঠ বাষ্পরুদ্ধ হয়ে এলো। রাহাত তৎক্ষণাৎ বলল, ম্যাম, আপনি অতিরঞ্জিত করছেন। আমি তো কেবল।
কিন্তু অনিতা তাকে থামিয়ে দিয়ে বলল, না রাহাত, সত্যকে অস্বীকার করা পাপ। সে তার পিতার চোখের দিকে সোজা তাকিয়ে বলল, ও আমার সামাজিক মর্যাদা জানত না আমার ঐশ্বর্যের কথা, তবুও সে পরম মমতায় আমার কথা শুনেছে। আহমেদ চৌধুরী কিছুক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। তার চোখের কঠোরতা কিছুটা শিথিল হল। সেখানে এখন এক প্রকারের বিস্ময় উঁকি দিচ্ছিল। তিনি রাহাতের দিকে ফিরে জিজ্ঞেস করলেন, তুমি কি জানতে ও কার মেয়ে? রাহাত বিনয়ের সাথে মস্তক নাড়িয়ে বলল, না স্যার, আমি মাত্র কিছুক্ষণ আগেই ওর পরিচয় সম্পর্কে অবহিত হয়েছি। রাহাতের কথায় এক স্বচ্ছ সত্যের আভাস ছিল। ক্যাফের ম্যানেজারও দূর থেকে শঙ্কিত দৃষ্টিতে সব দেখছিলেন। তবে আহমেদ চৌধুরী কারোর ওপর এখনও রুদ্রমূর্তি ধারণ করেননি। তিনি একটি চেয়ার টেনে অনিতার মুখোমুখি বসলেন। এই দৃশ্য ক্যাফের সবার কৌতূহলকে আকাশচুম্বী করে দিল। আহমেদ চৌধুরী অনুচ্চস্বরে জিজ্ঞেস করলেন, অনিতা, খুলে বলো, আসলে কি ঘটেছে? অনিতা এক দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে প্রথমবারের মতো তার বাবার কাছে সায়েমের সেই প্রতারণার কাহিনী ব্যক্ত করল। সে সবিস্তারে জানালো সায়েম কিভাবে কেবল বৈষয়িক লাভের জন্যই প্রণয় গড়েছিল। ক্যাফেতে উপস্থিত গ্রাহকরাও এই জঘন্য প্রবঞ্চনার কথা শুনে বিস্মিত হলেন। আহমেদ চৌধুরীর চোয়াল শক্ত হয়ে উঠল। তার চোখে এখন সায়েমের জন্য এক ঘেন্না মিশ্রিত ক্রোধ। তিনি দৃঢ় স্বরে বললেন, সব পরিষ্কার হয়েছে। ওই নরাধমের সাথে তোমার বিয়ে এখন থেকে মৃত। অনিতা মাথা নিচু করল, যেন সে এই সিদ্ধান্তের প্রত্যাশাতেই ছিল।